আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের দুটি ছোট গল্প, মৃগাঙ্কবাবুর ঘটনা ও প্রতিকৃতি। শুনুন প্রথম গল্প, মৃগাঙ্কবাবুর ঘটনা। মৃগাঙ্কবাবু তার সহকর্মী সলিল বসাকের কাছ থেকে প্রথম জানতে পারলেন যে বানর থেকে মানুষের উদ্ভব হয়েছে। এ খবর আজকের দিনে শিক্ষিত লোক মাত্রই জানে, কিন্তু ঘটনাচক্রে খবরটা মৃগাঙ্কবাবুর গোচরে আসেনি। আসলে তার জ্ঞানের পরিধিটা নেহাতি সংকীর্ণ। স্কুলে মাঝারি ছাত্র ছিলেন, পাঠ্যপুস্তকের বাইরে কোনো বই পড়তেন না, পরেও বই পড়ার অভ্যেসটা একেবারেই হয়নি। বলেন কি মশাই, তাজ্জব ব্যাপার, বাঁদর থেকে মানুষ হয়েছে! মৃগাঙ্কবাবু চরম বিস্ময় প্রকাশ করলেন। ঠিক তাই, বললেন সলিলবাবু। লক্ষ লক্ষ বছর আগে মানুষ ছিল এক শ্রেণীর চতুষ্পদ বাঁদর। বাঁদর যাত্রা অবশ্যই এখনও আছে, কিন্তু যে শ্রেণীর বাঁদর থেকে মানুষের উদ্ভব হয়েছে সে শ্রেণী লোপ পেয়ে গেছে। মৃগাঙ্কবাবু এবং সলিলবাবু দুজনেই হার্ডিঞ্জ ইন্ডিয়া কোম্পানিতে কেরানিগিরি করেন। মৃগাঙ্কবাবু ২২ বছর হল কাজ করছেন, আর সলিল ১৫। দুজনে পাশাপাশি টেবিলে বসেন, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। না হলে মৃগাঙ্কবাবু মোটেই মিশুকে লোক নন। বানর থেকে মানুষ হবার খবরটা মৃগাঙ্কবাবুর মনে গভীরভাবে রেখাপাত করল। তিনি কলেজ স্ট্রিটে বইয়ের দোকান ঘেঁটে একটা বিবর্তনের বই জোগাড় করে পড়ে ফেললেন। সলিল ভুল বলেনি। ছাপার অক্ষরে তথ্যটা দেখে মৃগাঙ্কবাবু আর সেটা উড়িয়ে দিতে পারলেন না। আশ্চর্য, বানর থেকে মানুষে আসতে এত লক্ষ বছর লেগেছে! আদিম অবস্থাটা এবং পরিবর্তনের ব্যাপারটা এখনও কিছুটা অন্ধকারে রয়েছে, তবে এ ব্যাপারে প্রাণীবিদরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। মানুষ ও বানর এই দুইয়ের মাঝামাঝি অবস্থাকে যে বলা হয় মিসিং লিঙ্ক, এ খবরও মৃগাঙ্কবাবু জানলেন। কিন্তু এতেই মৃগাঙ্কবাবুর আশ মিটল না। তিনি প্রথমে জাদুঘর গেলেন আদিম মানুষের মূর্তি আর তার হাড়গোড় দেখতে। দেখে বুঝলেন যে আদিম দ্বিপদ মানুষের চেহারার সঙ্গে বাঁদরের চেহারার বিশেষ মিল ছিল। তারপর মৃগাঙ্কবাবু গেলেন চিড়িয়াখানায়। সেখানে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখলেন। এক হল লেজ বিশিষ্ট মাঙ্কি, আর আরেক হল লেজবিহীন এপ। এর মধ্যেও নানা রকম শ্রেণী। দেশি বাদর আর হনুমানের বাইরে রয়েছে আফ্রিকার গরিলা, শিম্পানি, বেবুন ইত্যাদি। আর তাছাড়া আছে সুমাত্রার ওরাং ওটাং বা বন মানুষ। এই যে মানুষ কথাটা জুড়ে দেওয়া হয়েছে, এটা মৃগাঙ্কবাবুর কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হল। তার আরও মনে হল যে সব রকম বাঁদরের মধ্যে আফ্রিকার শিম্পাঞ্জির সঙ্গেই মানুষের সবচেয়ে বেশি মিল। শুধু তাই না, একটি বিশেষ শিম্পাঞ্জি তো মৃগাঙ্কবাবুর সম্পর্কে বিশেষ কৌতূহলী বলে মনে হল। বারবার তার দিকে চাওয়া, এগিয়ে এসে খাঁচার শিক ধরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে মুখভঙ্গি করা, এমনকি দাঁত বার করে হাসা পর্যন্ত। মৃগাঙ্কবাবুর মনে হচ্ছিল যেন জানোয়ারটিকে তিনি অনেক দিন থেকেই চেনেন। চিড়িয়াখানায় ঘণ্টাখানেক কাটিয়ে বাড়ি ফেরার পথে মৃগাঙ্কবাবুর হঠাৎ কালু মামার কথা মনে পড়ে গেল। মৃগাঙ্কবাবুর যখন বয়স ২৫ বছর, তখন কালু মামা একবার কিছুদিনের জন্য তাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি মৃগাঙ্কবাবুকে মাঝে মাঝে মর্কট বলে সম্বোধন করতেন। এই মর্কট, মোড়ের দোকান থেকে ১ প্যাকেট সিগারেট কিনে আনো তো। মৃগাঙ্কবাবু একদিন না জিজ্ঞেস করে পারেননি, আচ্ছা কালু মামা, তুমি আমায় মর্কট বলো কেন? কালু মামার উত্তর দিতে সময় লাগেনি। তোর চেহারাটা মর্কটের মতো, তাই। আয়নায় নিজের মুখ দেখেও বুঝতে পারিস না? কপাল ছোট, কুতকুতে চোখ, নাক আর ঠোঁটের মাঝখানে এত বড় ফাঁক। মর্কট বলবো না তো কি বলবো? তোর হাতের আংটিটায় যে এম লেখা রয়েছে, সেটা আসলে মৃগাঙ্ক নয়, ওটা মর্কট অথবা মাঙ্কি। তোর আর চাকরি খুঁজতে হবে না, চিড়িয়াখানায় খাঁচায় তোর জন্য ভ্যাকেন্সি রয়েছে সবসময়। মৃগাঙ্কবাবু অবশ্যই এর পরে আয়নায় নিজের চেহারাটা খুব ভালো করে দেখেছিলেন। কালুমামা খুব ভুল বলেননি।
একটা বাঁদুরে ভাব আছে বটে তার চেহারার মধ্যে। তখন মনে পড়ল স্কুলেও মহেশ স্যার তাকে এই বাঁদর, তোর বাঁদরামো থামা জাতীয় কথা বলে ধমক দিতেন। তখন মৃগাঙ্কবাবুর বয়স 12-13। নিজের চেহারা যে বাঁদরের মতো হতে পারে এ খেয়াল তার হয়নি। শুধু মুখে নয়, পিঠে একটা কুজো ভাব, তার শরীরের লোমের আধিক্য, এ দুটোও তাকে কিছুটা বাঁদরের কাছাকাছি এনে দেয়। সলিলের কথাটা তার আবার মনে পড়ল। শুধু রতিতে যে বানর থেকে মানুষের উদ্ভব হয় তার কিছুটা ছাপ এখনও মৃগাঙ্কবাবুর চেহারায় রয়ে গেছে। চিন্তাটা তাকে বিব্রত করতে লাগল। আপিসে টাইপ করতে করতে মনে হয়, আমার মধ্যে বিবর্তন পুরো হয়নি, আমার মধ্যে খানিকটা বাঁদর এখনও রয়ে গেছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, বাঁদর কি আপিসে ডেস্কে বসে টাইপ করতে পারে? তার চেহারার সঙ্গে বাঁদরের যেটুকু সাদৃশ্য সেটা সম্পূর্ণ আকস্মিক। সেরকম তো অনেক লোকের চেহারার সঙ্গেই জানোয়ারের মিল আছে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সুরেশবাবুর মুখের সঙ্গে তো ছুচোর আশ্চর্য সাদৃশ্য। মৃগাঙ্কবাবু 16 আনাই মানুষ, এ নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ থাকতে পারে না। এরই মধ্যে একদিন মৃগাঙ্কবাবুর খেয়াল হল যে তিনি কলা আর চিনেবাদামের বিশেষ ভক্ত। আপিস থেকে ফেরার পথে রোজই দুটোর একটা কিনে খান, আর এ দুটোই হল বাঁদরেরও প্রিয় খাদ্য। এই বাঁদর, তুই কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি? এই ছেলেবেলার ছড়াটা তার মাথায় ঘুরতে লাগল। এই মিলটাও কি আকস্মিক? নিশ্চয়ই তাই। কলা তো অনেকেই খায়, আর চিনেবাদামও খায়। মৃগাঙ্কবাবু চিন্তাটা জোর করে মন থেকে দূর করে দিলেন। কিন্তু যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন না কেন, মৃগাঙ্কবাবুর চিন্তাটা কিছুতেই যেতে চায় না। বাঁদর থেকে মানুষ, বাঁদর থেকে মানুষ, আমি কি তাহলে পুরোপুরি মানুষ হইনি? আমার মধ্যে বাঁদরত্ব খানিকটা রয়ে গেছে। টাইপিংয়ে ভুল হতে লাগল, আর এবার মেজো সাহেবের কাছ থেকে ডাক পড়ল। আপনার কি হয়েছে বলুন তো? মেজো সাহেব জিজ্ঞেস করলেন। আগে তো আপনার টাইপিংয়ে ভুল থাকত না, আজকাল এটা হচ্ছে কেন? মৃগাঙ্কবাবু আর কি বলবেন, বললেন, কদিন শরীরটা একটু খারাপ হয়েছিল স্যার। তাহলে ডাক্তার দেখান, আপিসের ডাক্তার তো রয়েইছে, ডক্টর গুপ্তকে বলুন। না স্যার, তার দরকার হবে না, আর ভুল হবে না, আমি কথা দিচ্ছি, আমার ত্রুটি মাফ করবেন স্যার। মেজো সাহেব মৃগাঙ্কবাবুর কথা মেনে নিলেন, কিন্তু মৃগাঙ্কবাবু নিজে মনে শান্তি পেলেন না। তিনি ডাক্তার গুপ্তের শরণাপন্ন হলেন, বললেন, আমায় একটা কোনো ওষুধ দিন তো, যাতে আমার অন্যমনস্কতা কিছুটা কমে, কাজে বড় অসুবিধে হচ্ছে। ডাক্তার গুপ্ত মৃগাঙ্কবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনার চেহারাটাও দেখে ভালো লাগছে না, আপনার ওজন কমেছে, চোখের তলায় কালি পড়েছে, শুধু ওষুধে তো কাজ হবে না, আপনার ছুটি পাওনা আছে? তা আছে, আমি গত 2 বছর ছুটিই নিইনি। তাহলে দিন 7 ছুটি নিয়ে কোথাও ঘুরে আসুন, আপনার চেঞ্জের দরকার। অবশ্যই আমি একটা ওষুধও লিখে দিচ্ছি, কিন্তু শুধু ওষুধে কাজ হবে না। মৃগাঙ্কবাবু 10 দিনের ছুটি নিলেন। কোথায় যাওয়া যায়? কাশীতে তার এক খুড়তুতো ভাই থাকেন, 64 ঘাটের ওপরেই বাড়ি। 24 ঘণ্টা গঙ্গার হাওয়ায় উপকার হবার সম্ভাবনা আছে। ভাই মৃগাঙ্কবাবুকে অনেকবার যেতে লিখেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। মৃগাঙ্কবাবু কাশীই যাওয়া স্থির করলেন। কাশীতে যে চতুর্দিকে এত বাঁদর, সেটা মৃগাঙ্কবাবুর খেয়াল ছিল না। রাস্তায়, ঘাটে, বাড়ির ছাদে, গাছের ডালে, মন্দিরের গায়ে সর্বত্র বাঁদর। ভাই নীলরতনকে বলাতে তিনি বললেন, এখানে কি বাঁদর দেখছেন? চলুন আপনাকে দুর্গাবাড়ি দেখিয়ে আনি, বাঁদর কাকে বলে বুঝতে পারবেন। ভাইয়ের সঙ্গে দুর্গাবাড়িতে গিয়ে মৃগাঙ্কবাবুর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ফটক দিয়ে চত্বরে ঢুকতেই প্রায় 50-60টা বাঁদর এদিক থেকে ওদিক থেকে ছুটে এসে মৃগাঙ্কবাবুকে ঘিরে ধরল। তাদের কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। দাঁড়ান, চীনাবাদাম কিনে আনি, বললেন নীলরতন। আশ্চর্য এই যে বাঁদরের মধ্যে পড়েও মৃগাঙ্কবাবুর অস্বস্তি লাগছিল না। এসব বাঁদর যেন সকলেই তার চেনা। অনেক দিন পরে বহু আপনজনের মধ্যে এসে পড়েছেন তিনি। মৃগাঙ্কবাবু দুর্গাবাড়িতে গিয়েছিলেন কাশী আসার 3 দিন পরে। 5ম দিন তিনি প্রথম অনুভব করলেন যে তিনি কথা বলার সময় খেই হারিয়ে ফেলছেন। তাকে বারবার ইয়ে বলতে হচ্ছে। অতি সহজ সাধারণ বাংলা কথাও তিনি ভুলে যাচ্ছেন। নীলরতন শুধু বলেছেন, মৃগাঙ্কদা, আজ দশাশ্বমেধ ঘাটে ভালো কীর্তন আছে, আমি আপিস থেকে ফিরে তোমায় নিয়ে যাব। নীলরতন একটা ব্যাংকে চাকরি করেন। মৃগাঙ্কবাবুর কানে কীর্তন কথাটাও যেন কেমন অচেনা মনে হল। বললেন, কোথায় যাবার কথা বলছিস?
দশাশ্বমেধ ঘাট যাবে? দশাশ্বমেধ ঘাট কেন? সেখানে কি আছে? বললাম যে আজ সন্ধ্যায় ভালো কীর্তন আছে, তোমার খুব ভালো লাগবে। তুমি তো কীর্তনের খুব ভক্ত ছিলে। ও কীর্তন, তা যারা করবে কীর্তন তারা মানুষ তো? এ আবার কি কথা মৃগাঙ্কদা, মানুষ ছাড়া কি বাঁদরে করবে নাকি কীর্তন? মানুষ তো মানে এককালে বাঁদরই ছিল। যাহ, তুমি বড় আজে বাজে বকছ মৃগাঙ্কদা, এ ধরনের রসিকতা ভালো লাগে না। আমি চলি আপিসে, 5:30টায় এসে তোমাকে নিয়ে যাব। সন্ধ্যায় নীলরতনের সঙ্গে কীর্তন শুনতে গিয়ে মৃগাঙ্কবাবু একটা আশ্চর্য জিনিস অনুভব করলেন। তার বারবার মনে হতে লাগল যেন বাঁদরের দলই খোল করতাল বাজিয়ে গান গাইছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। কীর্তন থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে নীলরতন বললেন যে তার একবার মাধববাবুর কাছে যেতে হবে বাঙালি টোলায়। 8 ঘণ্টার মধ্যেই ঘুরে আসছি মৃগাঙ্কদা। আমার হোমিওপ্যাথিক ওষুধটা ফুরিয়ে গেছে, উনি ডাক্তার, নিজেই ওষুধ বানিয়ে দেন। নীলরতন চলে যাবার পর মৃগাঙ্কবাবু বুঝতে পারলেন যে তার একবার বাঁদরের মতো হেঁটে দেখতে ইচ্ছে করছে। খাটের পাশে মেঝের ওপর উপুর হয়ে সামনের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে মৃগাঙ্কবাবু ভরে কয়েকটা চক্কর মারলেন। বারচারেক চক্কর খাবার পর ঘরের দরজায় চোখ পড়তে দেখলেন নীলরতনের চাকর রামলাল চোখ ছানা বড়া করে মুখ হাঁ করে চৌকাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছে। মৃগাঙ্কবাবু দাঁড়িয়ে পড়লেন। তারপর রামলালের দিকে চেয়ে বললেন, অত অবাক হবার কি আছে? কাশিতে থাকিস আর বাঁদর দেখিসনি কখনো? রামলাল কিছু না বলে ঘরে ঢুকে বিছানা করতে লাগল। মৃগাঙ্কবাবু বাকি যে কদিন ছিলেন কাশিতে সে কদিন প্রায় কথাই বলেননি। নীলরতন একবার বললেন, কি হল মৃগাঙ্কদা, আপনি এমন চুপ মেরে গেলেন কেন? শরীর টরীর খারাপ হয়নি তো? মৃগাঙ্কবাবু বললেন, শরীর? কই, শরীর তো ঠিকই আছে। মানে আসলে বাঁদর থেকে মানুষ যেমন হয় তেমনি মানুষ থেকেও বাঁদর, মানে বিবর্তনের উল্টো আর কি। নীলরতন বেশ অবাক হয়ে গেলেন, যদিও খুলে কিছু বললেন না। মৃগাঙ্কদার মাথাটা ঠিক আছে তো? একবার মাধব ডাক্তারকে দেখালে হতো না? 2 দিন পরে মৃগাঙ্কবাবু কলকাতায় ফিরে এলেন। হাতে সুটকেস নিয়ে হাজরা লেনে তার বাড়িতে ঢুকতেই সামনে চাকর দাশরথী পড়ল। পুরনো চাকর এক গাল হেসে বলল, বাবু ফিরেছেন? সব মঙ্গল তো? মৃগাঙ্কবাবু বললেন, হুঁপ। দাশরথী হো হো করে হেসে বলল, কাশিতে খুব বাঁদর না বাবু, আমি একবার গেছলাম ছেলেবেলায়। মৃগাঙ্কবাবু বললেন, হুঁপ। এই ঘটনার 4 দিন পরে কলকাতার সব খবরের কাগজেই খবরটা বেরোল। চিড়িয়াখানার একজন কর্মচারী গতকাল ভোরে শিম্পাঞ্জির খাঁচার সামনে মাটিতে একটি বানর শ্রেণী জীবকে পড়ে থাকতে দেখে। জানোয়ারটা ঘুমোচ্ছিল, বোধহয় মাঝরাত্রিরে পাঁচিল টপকে ঢুকেছে। চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন এই শ্রেণীর বানর আগে দেখা যায়নি। ঘোড়া ও গাধার সংমিশ্রণে যেমন নতুন জানোয়ার খচ্চরের সৃষ্টি হয়, এও হয়তো 2 শ্রেণীর বানরের সংমিশ্রণে সৃষ্টি একটি নতুন প্রাণী। প্রাণীটি বেঁচে আছে এবং বানরের মতোই হুঁপ হাঁপ কিচির মিচির শব্দ করছে। সবচেয়ে আশ্চর্য এই যে বাঁদরটির বাঁ হাতের অনামিকায় একটি আংটি পরানো, তাতে নীলের ওপর সাদা দিয়ে মিনে করে লেখা ইংরেজি অক্ষর এম। এখন শুনবেন সত্যজিৎ রায়ের দ্বিতীয় গল্প প্রতিকৃতি। রঞ্জন পুরকায়স্থ কলকাতার একজন নামকরা চিত্রকর। শুধু কলকাতা কেন, তার খ্যাতি পশ্চিমবাংলার বাইরে সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছে। বোম্বাই, মাদ্রাজ, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে তার আঁকা ছবির প্রদর্শনী হয়ে গেছে। ছবি বিক্রি করেই পুরকায়স্থ মশায়ের রোজগার, এবং সে রোজগার রীতিমতো ভালো। গত মাসেই বোম্বাইতে তার একখান অয়েল পেন্টিং 35,000 টাকায় বিক্রি হয়েছে। পুরকায়স্থ মশায়ের আঁকার ঢং যাকে বলে আধুনিক, তার সঙ্গে বাস্তব জগতের সাদৃশ্য সামান্যই পাওয়া যায়। তার মানুষগুলিকে মনে হয় অক্ষম কারিগরের হাতের তৈরি পুতুল, গাছগুলিকে মনে হয় খ্যাংড়া কাঠির ঝাঁটা, আকাশের মেঘগুলিকে মনে হয় ভাসমান মাংসপিণ্ড, আর তার পশুপক্ষীর সঙ্গে প্রকৃতি বা চিড়িয়াখানার মিল নেই। কিন্তু আজকাল এই রীতিতে শিল্পরসিকরা অভ্যস্ত, তাই এমন ছবি এঁকেও পুরকায়স্থর রোজগারে কোনো খামতি নেই। কিন্তু সেই সঙ্গে এটাও জুড়ি যে মানুষের প্রতিকৃতি বা পোর্ট্রেট আঁকার ব্যাপারেও পুরকায়স্থের ঝুড়ি মেলা ভার। এখানে তিনি আধুনিক রীতি ব্যবহার করেন না,
ছবি দেখলে মানুষ বলেই মনে হয়, এবং যার ছবি আঁকা হয় তার সঙ্গে চমৎকার সাদৃশ্য পাওয়া যায়। এই পোর্ট্রেট আঁকতেও রঞ্জনবাবুকে মাঝে সাঝে হিল্লি-দিল্লি করতে হয়, এবং এতেও তার রোজগার হয় ভালোই। প্রমাণ সাইজের একটি অয়েল পেন্টিংয়ে তিনি 15,000 টাকা করে নেন। ইচ্ছে আছে আগামী বছর থেকে সেটা 25-এ তুলবেন। ফটোগ্রাফির যুগেও যে কোনো ধনী ব্যক্তিরা নিজেদের ছবি আঁকাতে ভালোবাসে, সেটা রঞ্জনবাবুর ক্ষেত্রে বারবার প্রমাণ হয়ে গেছে। সেরা ক্যামেরা। এক রবিবার সকালে রঞ্জনবাবুর রিচি রোডের সুসজ্জিত ফ্ল্যাটে এক ব্যক্তির আগমন হল। দেখেই বোঝা যায় ইনি অর্থবান। লম্বা দশাশই চেহারা, পরনে রসিল্কের স্যুট, হাতের 5 আঙুলে আংটি। চেহারায় ব্যক্তিত্বের ছাপ পরিষ্কার। ভদ্রলোক বললেন তার নাম শ্রীবিলাস মল্লিক। মল্লিক মশায়ের শখ রঞ্জন পুরকায়স্থকে দিয়ে নিজের একটি পোর্ট্রেট আঁকানো, এবং সেটি হবে লাইফ সাইজ পূর্ণাঙ্গ পোর্ট্রেট। তার জন্য যা খরচ লাগে তা তিনি দিতে রাজি আছেন। রঞ্জনবাবু ভদ্রলোকের নাম শুনে চিনলেন। তিনি কলকাতার সবচেয়ে অর্থবান ব্যবসায়ীদের অন্যতম। কত মূল্য লাগবে জিজ্ঞাসা করলেন শ্রীবিলাস মল্লিক। 50,000 সোজাসুজি বললেন রঞ্জন পুরকায়স্থ। খদ্দের এক কথায় রাজি। রঞ্জনবাবুর হাতে একটা অসমাপ্ত ছবি ছিল, একটা বড় পেন্টিং, যেটা শেষ করতে লাগবে আরও 7 দিন। সেই হিসেব করে মল্লিক মশাইকে দিনক্ষণ বলে দিলেন শিল্পী। রোজ সকালে 9টায় 1 ঘণ্টার জন্য সিটিং দিতে হবে। ছবি শেষ হবে কতদিনে জিজ্ঞাসা করলেন শ্রীবিলাস মল্লিক। দিন 15 বললেন রঞ্জনবাবু। ভেরি ওয়েল বললেন মল্লিক মশাই। সেটেলড। আপনার আগাম কিছু লাগবে কি? আজ্ঞে না। কোনো বড় কাজে হাত দেবার আগে রঞ্জনবাবু তার গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতেন। বাবাজির নাম সরলানন্য স্বামী। 10 বছর আগে রঞ্জনবাবু এনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। অনেক ব্যাপারেই এনার পরামর্শ নেন। স্বামীজিও তার শিষ্যকে খুবই স্নেহ করেন। ভদ্রলোকের অনেক ক্ষমতা, তার মধ্যে ভবিষ্যৎবাণীও একটি। শিষ্যের কাছে সব শুনে টুনে মিনিট 3 ধ্যানস্থ থেকে স্বামীজি বললেন, সংকট আছে। কি সংকট স্বামীজি? অনেক বিপত্তি। এ কাজটা নিয়ে তুই ভালো করিসনি। তবে কি ভদ্রলোককে বারণ করে দেব? দাঁড়া। বাবাই আবার চোখ বুঝলেন আর বসে বসে আগু কিছু দুলতে লাগলেন। প্রায় 5 মিনিট এইভাবে চলার পর বাবাজি আবার চোখ খুললেন। রঞ্জনবাবু উৎকণ্ঠিত চিত্তে গুরুর দিকে চেয়ে আছেন। গুরু বললেন, শেষ পর্যন্ত সব বিপত্তি উতরে সাফল্যই দেখতে পাচ্ছি। না, লেগে পড় কাজে। রঞ্জন পুরকায়স্থ পরম নিশ্চিন্তে বাবার পদধূলি নিয়ে তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। শনিবার 7ই মাঘ শ্রীবিলাস মল্লিকের পোর্ট্রেট আঁকার কাজ শুরু হল। মল্লিক মশাই আমোদে মানুষ, আগেই জেনে নিলেন মাঝে মাঝে কথা বলা চলবে কিনা। সচরাচর এ ব্যাপারে পুরকায়স্থ অনুমতি দেন না, কিন্তু এত বড় খদ্দেরের বেলা তাকে হ্যাঁ বলতে হল। তবে ঘাড় ঘোরানো চলবে না। কথা বললে একদিকে, অর্থাৎ আমার ডান কাঁধের দিকে চেয়ে বলতে হবে। ক্যানভাসে চারকোলের প্রথম টান যখন পড়ল তখন সকাল 9:15। দিনে দিনে ক্যানভাসে শ্রীবিলাস মল্লিকের চেহারা ফুটে উঠতে লাগল। অত্যন্ত নিপুণ শিল্পী, তাতে সন্দেহ নেই। তবে এই অবস্থায় তার কাজ দেখার লোক একমাত্র শিল্পী নিজেই। যার ছবি আঁকা হচ্ছে তিনি দেখবেন ছবি একেবারে শেষ হলে। এই শর্তটার কথা আগে বলা হয়নি। মল্লিক মশাইও এই শর্তে আপত্তি করেননি। 12 দিনের দিন যখন পোর্ট্রেট প্রায় হয়ে এসেছে, তখন সিটিং দেবার মাঝখানে 8 ঘণ্টার মাথায় শ্রীবিলাস মল্লিক বলে উঠলেন তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। রঞ্জনবাবু কাজ থামিয়ে দিয়ে বললেন, আপনি তাহলে বাড়ি চলে যান। আর তো প্রায় হয়েই এসেছে, কাল সুস্থ বোধ করলে আবার আসবেন। কিন্তু পরদিনও সুস্থ বোধ করলেন না শ্রীবিলাস মল্লিক। শুধু তাই নয়, তার জ্বর এলো প্রায় 103 ডিগ্রি। 3 দিনের দিন বোঝা গেল ব্যারাম গুরুতর। নার্সিংহোমে চালান দিতে হবে রুগীকে। রঞ্জন পুরকায়স্থ ইজেল থেকে পোর্ট্রেট নামিয়ে পাশে সরিয়ে রেখে একটা আনকোড়া নতুন ক্যানভাস চাপিয়ে তাতে আধুনিক ঢঙে একটি ল্যান্ডস্কেপ শুরু করলেন। 1.5 মাস নার্সিংহোমে থেকে ব্যারাম মুক্ত হয়ে শ্রীবিলাস মল্লিক যখন বাড়ি ফিরলেন, তখন তার চেহারার সঙ্গে আগের চেহারার কোনো মিলই নেই। ওজন 90 কিলো থেকে নেমে হয়েছে 72 কিলো। গাল বসে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে। রঞ্জন পুরকায়স্থকে খবর পাঠালেন, ছবি এখন থাক, চেহারা আরেকটু ভালো হলে আবার নতুন করে সিটিং দেওয়া যাবে। 1 মাস পরে শ্রীবিলাস মল্লিকের চেহারা আরেকটু ভদ্রস্ত হল, তবে আগের চেহারার সঙ্গে এখনও কোনো মিল নেই। মল্লিক বললেন, এই অবস্থাতেই আবার নতুন করে ছবি আঁকা হোক। ডাক্তারেরা তাকে ডায়েট কন্ট্রোল করতে বলেছেন, তাই 80 কিলোর চেয়ে ওজন আর তার বাড়বে না। রঞ্জন পুরকায়স্থ ইজেলে আবার নতুন ক্যানভাস লাগালেন। মল্লিক মশায়ের জামা কাপড় আবার সবই নতুন করে খাটো করতে হয়েছে। তবে এটা ঠিকই যে মানুষটাকে এখন দেখলে আর অসুস্থ বলে মনে হয় না।
4 দিন আঁকার পর একদিন বিকেলে রঞ্জনবাবু তার ফিয়াট গাড়িতে করে নিউ মার্কেট গিয়েছিলেন একটু বাজার করতে। বাড়ি ফেরার পথে পার্ক স্ট্রিটের মোড় ছাড়িয়ে খানিক দূর যেতেই একটা মিনিবাস দ্রুত বেগে বেপরোয়াভাবে এসে তার গাড়ির ডান দিকে মারল ধাক্কা। গাড়ি তো ড্যামেজ হলোই, সেই সঙ্গে রঞ্জনবাবুর ডান হাতটা গুরুতরভাবে আঘাত পেল। হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখা গেল কুনুই গেছে, কবজি গেছে আর বুড়ো আঙুলটা গেছে। প্লাস্টারে 2 মাস থেকে যা দাঁড়ালো তাতে এইটুই বোঝা গেল যে রঞ্জন পুরকায়স্থ তার অঙ্কনের দক্ষতা আর কোনোদিন ফিরে পাবেন না। যত গোলমাল ওই বুড়ো আঙুলে, তর্জনী আর মাঝের আঙুলে তুলি বেঁধে ছবি এঁকে মডার্ন আর্ট হয়, কিন্তু স্বাভাবিক পোর্ট্রেট হয় না। রঞ্জনবাবু এতই ঘা খেলেন যে তিনি কাজকর্ম ছেড়ে কিছুকালের জন্য তীর্থভ্রমণে চলে গেলেন। 3 মাস কাশী, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা ঘুরে বাড়িতে ফিরে ওই 2 আঙুলেই আবার ছবি আঁকা শুরু করলেন। তার ফলে কাজ ঢিমে হয়ে এলো, ছবির চেহারাই পাল্টে গেল। ছবির জন্য আর 30-35 হাজার টাকা চাওয়া যায় না। রঞ্জনবাবু বুঝলেন যে তাকে আবার নতুন করে বাজার তৈরি করতে হবে। ইতিমধ্যে শ্রীবিলাস মল্লিক তার খোঁজ নিয়েছেন, তাকে সমবেদনা জানিয়েছেন এবং আক্ষেপ জানিয়েছেন যে পুরকায়স্থ মশায়ের করা একটি পোর্ট্রেট তার বাড়িতে রইল না। আরও 3 মাস পরিশ্রম করে 2 আঙুলে তুলি চালিয়ে রঞ্জন পুরকায়স্থ মোটামুটি একটা নিজস্ব স্টাইল উদ্ভব করেছেন এবং ক্রমে তার আকার কদর বাড়ছে। এর মধ্যে একদিন রবিবার সকালে চাকর এসে তার স্টুডিওতে খবর দিল যে একজন ভদ্রলোক পুরকায়স্থ মশায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একে আপনি চেনেন, বলল চাকর। রঞ্জনবাবু নিচে নেমে এলেন। বৈঠকখানায় ঢুকে তার চক্ষু চড়গাছ। তিনি কি স্বপ্ন দেখছেন? তার সামনে দাঁড়িয়ে আছেন তার সেই দশাশই বপু এবং হুবহু আগের সেই চেহারা নিয়ে শ্রীবিলাস মল্লিক। কি ব্যাপার বলুন তো, জিজ্ঞেস করলেন রঞ্জন পুরকায়স্থ। কিছুই না, বললেন শ্রীবিলাস মল্লিক। আমি অত্যন্ত ভোজনপ্রিয় মানুষ। ডাক্তারের কথা রাখতে পারলাম না, ডায়েট কন্ট্রোল আমার দ্বারা হলো না, তাই দেখতে দেখতে আগের চেহারায় এসে গেছি। আমার সেই ছবিটা নষ্ট করে ফেলেননি তো? মোটেই না, তবে তাতে 2-1টা আঁচড় দিতে হবে, সেটা আমি 2 আঙুলেই পারব। আপনি একবার কাল সকালে ঘণ্টাখানেকের জন্য আসতে পারেন কি? বিলক্ষণ বিলক্ষণ। আর আপনার রেটটাও এতদিনে নিশ্চয়ই বেড়েছে। ওই পোর্ট্রেটের জন্য যা দর ধরা হয়েছিল, আমি এখন তার চেয়ে কিছু বেশি দিতে চাই। আশা করি আপনার কোনো আপত্তি হবে না।